দিকে তাকায়। আব্রাহাম ওয়াশরুমে বাইরে বের হয়ে পড়ে, আর আয়রাত যেন শীতে কাঁপছে। আব্রাহামের যেতেই আয়রাত ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্রাহাম এসে ওয়াশরুমের দরজায় হালকা টোকা দিয়ে বলে, বেবি গার্ল, বেডের ওপর ড্রেস রাখা আছে, এসে চেঞ্জ করে নাও। আর চিন্তা নেই, আমি বাইরে। আব্রাহাম তারপর চলে আসে। বেশ সময় অবধি আব্রাহামের কোনো সারা শব্দ নেই দেখে আয়রাত ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁকা করে মাথা বের করে দেখে নেয়। আসলেই রুম ফাঁকা, কেউ নেই। আয়রাত তার ভেজা ভেজা পায়ে রুমের ভিতর প্রবেশ করে, তবে বেডের দিকে তাকিয়েই অবাক হয়। কেননা বেডের উপর একটা সাদা ধবধবে ফুল কভার্ড, বাথটব ছাড়া আর কিছুই নেই। এখন কি সে শুধু এই বাথটব পরে থাকবে নাকি? আয়রাত সেটাই পরে নেয়। হাত দিয়ে চুল ঝাড়তে থাকে। তারপরেই রুমের বড় থাই গ্লাসের কাছে চলে যায়। সে বুঝলো এটা আব্রাহামের গেস্ট হাউস। আরে এটা আব্রাহামেরই বেডরুম। ওপর থেকে নিচে মেইন রোডে সবকিছুই দেখা যায়, খোলা আকাশটাও দেখা যায়। কখন সে এখান থেকে বের হতে পারবে, আসলে বের না পালাতে পারবে, কে জানে। না জানি বাসায় সবাই কি করছে। অনামিকা তো আয়রাতকে না পেয়ে সবাইকে ইনফর্ম করে দিয়েছে হয়তো। যে করেই হোক আব্রাহামের চোখ ফাঁকি দিয়ে হলেও এখান থেকে যেতে হবে। গ্লাসের উপর হাত রেখে বাইরের দিকে এক নয়নে তাকিয়ে এগুলোই ঘুরপাক কথাই খাচ্ছিল মাথায়। তখনই আব্রাহামের গলা পেয়ে পেছন ঘুরে তাকায়। দেখে রুমের ভিতরে কিছু মেয়ে স্টাফ এলো, আর তাদের পরে আব্রাহাম নিচে। স্টাফদের হাতে যে ঠিক কতগুলো ড্রেস তা বলার বাইরে। মেয়েগুলো একটা একটা করে সব ড্রেস বিছানার উপর রেখে দেয়। লিভ অল অফ ইউ। আব্রাহামের বলাতে সবাই রুম থেকে বের হয়ে পড়ে। বেবি গার্ল, দেখো এখানে সব টাইপের ড্রেস আছে, তুমি যা পরো বা তুমি যেমনটা পছন্দ করো সবই, যেটা ভালো লাগে পরে দাও। আয়রাতের কাছে সবকিছুই কেমন যেন ওলট পালট লাগছে। চিন্তায় মাথা ভরে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে নিজের সাথেই তাই ঠিক বুঝে উঠতে পারছে না। সে আবার থাই গ্লাস দিয়ে বাইরের দিকে তাকায়, আর আয়রাতের কোনো কথা শুনতে না পেরে আব্রাহাম তার দিকে তাকায়। দেখে এক মনে বাইরে তাকিয়ে আছে। হুট করে আব্রাহামের চোখে বাঁধে যে আয়রাতের পরনে থাকা বাথটবটা তার বডির সাইজ থেকে হয়তো কিছুটা বড়ই হয়েছে, যার দরুন আয়রাতের কাঁধ থেকে বারবার তা খসে পড়ছে। চুলগুলো প্রায় সব একপাশে করা ছিল, ফলে কানের ঠিক নিচ বরাবর একটা কুচকুচে তিল স্পষ্ট দেখা যাচ্ছে। সব ছেড়ে ছুঁড়ে আব্রাহাম এক নিমেষেই আয়রাতের কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হুট করেই এমন হওয়াতে আয়রাত চমকে ওঠে। কিছু বলার আগেই আব্রাহাম এক টান দিয়ে আয়রাতের কাঁধ থেকে বাথটবটা নামিয়ে দেয়। আয়রাতের শরীরে যেন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে মুহূর্তেই। আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের মুখ চেপে ধরে। তৎক্ষণাৎ আয়রাতের ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। আয়রাতের চোখগুলো যেন তার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কিছু বলতেও পারছে না, কারণ বেশ শক্তভাবেই চেপে রেখে দিয়েছে আব্রাহাম তার মুখ। আয়রাত কিছুটা নড়ে চড়ে উঠলে আব্রাহাম তার এক হাত দিয়ে সামনে আয়রাতের দুহাত আটকে ধরে থাকে। আব্রাহাম যেন চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো তাকে। তিলটাতে গাঢ় চুমু এঁকে দেয়। অবশেষে দেয় এক কামড় বসিয়ে। আয়রাত ব্যথায় কুঁকড়ে ওঠে, হু হু করে কেঁদেই ওঠে এবার। আব্রাহাম আয়রাতকে নিজের দিকে ঘুরিয়ে গ্লাসের সাথে চেপে ধরে। আয়রাতের চোখে পানি দেখে আব্রাহাম তা তার ঠোঁট দিয়েই শুষে নেয়। আব্রাহাম আবার নিচের নাক ঘষতে লাগে আয়রাতের গলায়। বেশ কিছুক্ষণ সময় পর উঠে আসে। দুহাত আয়রাতের গালের শেষাংশে ধরে ধীরে কণ্ঠে বলে ওঠে, দিস ইজ কল্ড ব্লো বাইট। আয়রাত ভেজা ভেজা চোখে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তার কপালে চুমু দিয়ে দেয়। ভেজা ছিল তোমাকে দারুণভাবে বানায়, এবার যাও চেঞ্জ করে এসো। আয়রাত তার দাঁড়িয়ে না থাকতে পেরে একটা রেড কালারের গাউন হাতে নিয়ে চলে আসে। চেঞ্জিং রুমে গিয়ে হাঁপাতে লাগে, আর আয়রাত নিজের দুহাতে মাথার চুল খামচে ধরে। রাগ লাগছে, তবে এই রাগ তো আব্রাহামের সামনে গেলে ফুস। আয়রাত আয়নার সামনে চলে যায়, গিয়ে নিচের চুলগুলো এক হাতে দিয়ে পাশে নিয়ে আসে। ওমা, এ কি হাল! ঘাড়ে কামড়ের দাগ বসে গিয়েছে, কেমন এক গাঢ় লালচে বর্ণ ধারণ করেছে। পাশে থাকা টিস্যু নিয়ে ইচ্ছে মতো ঘাড়ে কামড়ের দাগ ঘষতে লাগে। আয়রাতের হাতে যত কোলায়, অবশেষে লাল গাউনটা পরে এসে পড়ে। এসেই দেখে আব্রাহাম ফোনে কথা বলছে। দরজা খোলার শব্দ পেয়ে আব্রাহাম পেছন ঘুরে তাকায়, দেখে আয়রাত দাঁড়িয়ে। গাউনের স্লিভগুলো কিছুটা খোলা আর বেশ লং, চুলগুলো ছেড়ে দেওয়া।
আয়রাত এসে দেখে আব্রাহাম একদম রিপ প্যান্ট জ্যাকেট ওয়াচ পরে রেডি, প্রচুর স্মার্ট লাগছে। হেই বিউটিফুল, সুইট লাগছে অনেক। আম এখন খেয়ে ফেলি তোমাকে। হোয়াট? কিডিং, এবার চলো কিন্তু কোথায়? যেদিকে দুচোখ যাই। আব্রাহাম আয়রাতকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে। জানে না কোথায় নিয়ে যাচ্ছে সে আয়রাতকে। আর অন্যদিকে অনামিকা মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে। তার পাশেই দিয়া, তৌফিক, আয়রাতের ফুপি সাবিলা, নিলয় বসে আছে। আয়রাতের ফোন বাসায়। কেউ কিচ্ছু জানে না কোথায় গিয়েছে, কোনো খবর নেই, কাউকে কিছু বলেও নি। হাতে পাওয়া শুধু এই একটা চিঠি যে এক আগন্তুক দিয়েছে। আর পুলিশ স্টেশনে যাই হোক 24 ঘন্টার আগে কোনো কেস ফাইল করা হবে না। সবাই চিন্তায় শেষ। আর আব্রাহাম এবং আয়রাত একটা গাড়িতে করে যাচ্ছে। আয়রাত আব্রাহামের পাশেই বসা। আব্রাহাম ড্রাইভ করছে আর সিটি বাজিয়ে যাচ্ছে। আয়রাত এভাবে না বলে কয়ে রাত বিরেতে উধাও। মেয়ের চিন্তায় চিন্তায় অনামিকা এখন তার মাথায় আইস ব্যাগ রেখে দিয়েছে। টিয়া তার পাশে বসে এটা ওটা বলে বোঝাচ্ছে। সাবিনা মুখটা বিষ মারিয়ে রেখে দিয়েছে। তৌফিক আর নিলয় বারবার পুলিশে ফোন দিচ্ছে। আয়রাতের যারা যারা পরিচিত বা যারা আয়রাতকে চেনে তাদের সবার কাছে ফোন করে জিজ্ঞেস করছে। তবে কোথাও আয়রাত নেই। নিলয় ফোন কান থেকে নামিয়ে বসে পড়ে। কি রে, কোনো খোঁজ পেলি কি? না মামি, সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছু জানে না। কোথায় গেল মেয়েটা? আয়রাত কখনোই এমন করে না, যেখানেই যাক না কেন আমাকে বলে যায়। মেয়ে তলে তলে কিছু করে রেখেছে কিনা দেখো। আহা মা, চুপ করবে তুমি? কত করে বললাম নিলয়ের সাথে বিয়েটা দিয়ে দাও। বিয়ের সময় হলে তখন করা যাবে। এখন আয়রাতকে কিভাবে খুঁজে বের করা যায় তাই ভাবো। এইভাবে বসে থাকলে হবে না, পুলিশের কাছে যেতে হবে। তখনই অবনী আসে। এসেই দেখে সবার মুখে 12টা বেজে গেছে। কি হলো, আয়রাতকে খুঁজে পেলে? না রে, ওর ফোনটা বাসায়, কেউ কিছু জানে না। দেখ, 24 ঘন্টা অবধি অপেক্ষা করা সম্ভব না। যাই করবি প্লিজ তাড়াতাড়ি কর। চল পুলিশ স্টেশন যাব। দিয়া, তুই আন্টির কাছে বস। আন্টি চিন্তা করবেন না, আয়রাত এসে পড়বে দ্রুতই। এই বলেই অবনী, তৌফিক আর নিলয় পুলিশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আব্রাহাম আয়রাত এখনও গাড়িতেই। আয়রাত কমপক্ষে 7-8 বার জিজ্ঞেস করেছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আব্রাহাম তার কথার প্যাচে কেটে দিয়েছে। গাড়ির উইন্ড দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে আসছিল আয়রাত। এই জায়গাগুলো সে একদম চেনে না, না জানে কোথায় নিয়ে যাচ্ছে আব্রাহাম তাকে। তারও প্রায় ঘন্টাখানেক পর গাড়ি থেমে যায়। একজন গার্ড এসে আয়রাতের পাশের দরজা খুলে দেয়। আয়রাত নেমে পড়ে আশেপাশে দেখতে লাগে। এটা কি কোনো পার্টি নাকি ট্যুরিস্ট স্পট সে বুঝে না। সামনে তাকিয়ে দেখে বেশ জাঁকজমকপূর্ণ একটা হাউস, বেশ সুউচ্চ। তার সামনেই কার্পেট বিছানো, তা পেরিয়েই ভিতরে যেতে হবে। আয়রাত এগুলোই দেখছিল, তখনই আব্রাহাম পাশে তার এসে দাঁড়ায়। এসো। এই বলেই আব্রাহাম আয়রাতের হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগে। সবাই দুই সাইডে দাঁড়িয়ে আছে আর তার মাঝখান দিয়ে আব্রাহাম অ্যান্ড আয়রাত আসছে। ভেতরে চলে যেতেই আর এক দফা চমক খায় আয়রাত। বাইরের থেকে ভেতরে একদমই আলাদা। বেশ বড় বড় হাউস, ওপরে কতগুলো ঝাড়বাতি রয়েছে। আশেপাশে অনেক মানুষের আনাগোনা। সবকিছুতে কেমন এক শৌখিনতার ছোঁয়া। বেশ অনেকগুলো মানুষ আসে। তারা আব্রাহামের সাথে কুশল বিনিময় করতে লাগে। তারপর আব্রাহাম গিয়ে একটা আলিশান টেবিলে বসে পড়ে। নিজের পাশে আয়রাতকেও বসিয়ে দেয়। আশেপাশে ডিশের অভাব নেই। তার ঠিক মাঝখানে দুটো মোমবাতির স্ট্যাম্প রাখা আছে। আয়রাত শুধু সব তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা কোন জায়গা? ইটস আ পার্টি বেব, কিন্তু আমরা এখানে কেন? বিকজ উই আর স্পেশালি ইনভাইটেড। একজন ওয়েটার এসে তাদের সামনে খাবার রেখে দেয়। তবে সেই সব কিছু বাদ দিয়ে আব্রাহাম চকোলেট আইসক্রিম আনতে বলে। আয়রাত খেয়াল করে দেখে যে এখানে নানা বয়সের মানুষই রয়েছে। আর মেয়েদের কথা না হয় বাদই রইল, সব কটা ওয়েস্টার্ন ড্রেস আপ। কোথাও কাপেলরা বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ যথেষ্ট বিনয়নের সাথে বসে আছে। হঠাৎ এভাবে থাকতে থাকতে আয়রাত জিজ্ঞেস করে বসে, আচ্ছা, আমি কবে বাসায় যাব? যাবে না? কি? কেন, আমার সাথে আছো ভালো লাগে না? চুপ করে বসে থাকো, না তুমি জানো যে আমি কি কি করতে পারি। আয়রাতের এখন আব্রাহামের এমন চটাং চটাং কথা শুনে রাগ লাগছে। হঠাৎ সামনে থাকা ডিশের পাশ থেকে আয়রাত তার হাতে একটা ছুরি উঠিয়ে নেয়।
ভেবেছে এটা দিয়েই কিছু করবে, কিন্তু কিছু বলা বা করার আগেই আব্রাহাম তার ফোনের স্ক্রিনের দিকে নজর রেখে বলে ওঠে, যেভাবে চাকুটা হাতে নিয়েছো ঠিক সেভাবেই সুন্দর করে আগে জায়গায় রেখে দাও। আয়রাত কিছুটা ঢিল দিয়েই চাকুটা আবার রেখে দেয়। কি যে করবে তার কিছু সময় পর একজন লোক আসে, সুটবুট পরা, তবে দেখতে কিছুটা অদ্ভুত রকমের। এসে আব্রাহামের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই বসে পড়ে। লোকটি আব্রাহামের উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম তার রিভলভার বের করে টেবিলের ওপর রেখে দেয়। রিভলভার দেখা মাত্রই সেই লোকটি উঠে চলে যায়। সব যেন আয়রাতের মাথার ওপর দিয়ে গেল। পরক্ষণেই ওয়েটার এসে আইসক্রিম দিয়ে যায়। বেবি গার্ল, আইসক্রিম নাও। আচ্ছা, আপনি কি নর্মালভাবে কথা বলতে পারেন না? হোয়াট? মানে আপনি যখন এই লোকটার সাথে কথা বলবেন না, তা তো মুখেও বলা যেত, তাই না? এভাবে গান বের করার কি আছে? তা তোমার বুঝে আসবে না। আব্রাহাম আয়রাতের চেয়ারটা ধরে টান দিয়ে নিচের কাছে এনে পড়ে। আইসক্রিম সামনে নিয়ে বসে আছে আয়রাত। তখনই হঠাৎ আব্রাহাম বলে ওঠে, বেবি গার্ল, আমি আইসক্রিম খাবো। আবার হ্যাঁ, তো খান না। আব্রাহাম এবার কোনো কথা না বলে আয়রাতের গলার পাশে হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে আর এক পাশে দিয়ে দেয়। তারপর আইসক্রিমের গ্লাস থেকে বেশ খানিক আইসক্রিম নিয়ে সোজা আয়রাতের গলার উপরের অংশে লাগিয়ে দেয়। আয়রাত তো অবাক হয়ে তাকায়। কিছু বলা বা বুঝে ওঠার আগেই আব্রাহাম সোজা আইসক্রিম লাগানোর জায়গাটুকুতে অর্থাৎ আয়রাতের গলায় মুখ ডুবিয়ে দেয়। আয়রাতের মুখে তালা লেগে যায় অটোমেটিক। কয়েক মিনিট পর আব্রাহাম নিজেই উঠে আসে। আয়রাত খেয়াল করে তার ন্যাকে আইসক্রিমটুকু নেই। বুঝলো আব্রাহাম খেয়ে ফেলেছে। এটা কি ছিল? কি আবার, আমি আইসক্রিম খেলাম। এভাবে কে আইসক্রিম খায়? আমি খাই। আয়রাত তার আশেপাশে তাকিয়ে দেখে যে যার মতো ব্যস্ত, কেউ দেখেনি। তা দেখে আয়রাত একটু দম ছাড়ে। লাজ লজ্জা কিছুই নেই এর, কিভাবে আইসক্রিম নিয়ে থুর চায়। আয়রাত এগুলোই মনে মনে বলছিল। চকোলেট আইসক্রিম, তাই তার প্রতি লোভ সামলাতে না পেরে আয়রাত কিছুটা খেয়েই নেয়। তারপর চলে যায় আরও বেশ খানিক সময়। একটা সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। আয়রাত বুঝলো এখানে আব্রাহাম ভিপি আর তাকে সবাই আব্রাহামের গার্লফ্রেন্ড ভেবে রেখেছে। এটা ভাবতেই যেন আয়রাতের বিরক্তি লাগছে। আয়রাত টেবিলে একাই বসেছিল আর আব্রাহাম হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে কিছুটা দূরে কিছু মানুষের সাথে কথা বলছিল। থেকে থেকে আয়রাতের দিকে তাকাচ্ছে। তখনই একজন গার্ড আসে। এসে আব্রাহামের পাশে কিছুটা ফিসফিসিয়ে বলে, আবার দ্রুত চলে যায়। আব্রাহাম এক্সকিউজ মি বলে লোকগুলোর কাছ থেকে এসে পড়ে। আয়রাতের কাছে গিয়ে তার পেছন দিক থেকে ঝুঁকে পড়ে। আয়রাতের কানের পাশে গিয়ে বলে, জানবা কি, তুমি এখানে বসো, ওকে? আমি একটু আসছি। আয়রাত আব্রাহামের দিকে তাকায় আর আব্রাহাম আয়রাতের মাথার পাশে একটা চুমু দিয়ে এসে পড়ে। আব্রাহামের যাওয়ার প্রায় বেশ সময় পার হয়ে যায়, তবুও সে আসে না। তা দেখে আয়রাত আশেপাশে তাকাতাকি করতে লাগলো। তার চোখে আব্রাহাম তো না, তবে কিছু পুলিশ অফিসারকে পড়ে। এরা হয়তো এখানেই থাকে সব সময় সেফটির জন্য। আয়রাতের মাথায় একটা বুদ্ধি আসে। সে উঠে পড়ে, বাইরে চলে আসে। বাইরে আসতেই দেখে একটা বিশাল করিডর। সেখানে ভেতরের তুলনায় মানুষ খুব কম। আয়রাতের পরনের জামাটা বেশ লং, তাই সে দুপাশে হাত দিয়ে কিছুটা উঁচু করে ধরে তারপর চলছে। আয়রাত খুব দ্রুতভাবে চলছে, কারণ যদি আব্রাহাম দেখে ফেলে তাকে, তাহলে আর এক বিপদ। বলতে গেলে আয়রাত এক প্রকার ছুটছে। কিছু দূর যেতেই আয়রাতের চোখ পড়ে যে দুজন অফিসার করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে। আয়রাতের মনে যেন কিছুটা আলোর আশা ফোটে। এক্সকিউজ মি অফিসার। আয়রাত আর কিছু বলতে যাবে তার আগেই গার্ডগুলো সামনে তাকিয়ে হ্যালো স্যার বলেই সোজা চলে যায়। আয়রাত কিছু না বুঝে পিছনের দিকে তাকায়, দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে আর তার হাতে একটা অ্যালকোহলের বোতল। একদম গরম কড়াইয়ে পানির ছিটা দিলে যেমন ছ্যাদ করে ওঠে, এই মুহূর্তে আব্রাহামকে দেখেও আয়রাতের বুক ঠিক তেমনভাবে ছ্যাদ করে ওঠে। আব্রাহাম এক চুমুক অ্যালকোহল মুখে দিয়ে বোতলটা পাশেই ছুঁড়ে ফেলে দেয়। ভেঙে যায় তা। আয়রাতের দিকে এক পা করে এগোতে লাগে। আয়রাতের তো আগেই কাঁদো কাঁদো দশা হয়ে গেছে। পালাতে চাইছো আমার কাছ থেকে? বলো। আব্রাহামের জোরে ধমক দেওয়াতে আয়রাত চমকে যায়। লাভ নেই জান, এখানে যে এতগুলো মানুষ দেখছো না, এরা সবাই আমার কথাই চলছে।
সবই আমার আয়ত্তে, সে কোনো পুলিশ অফিসারই হোক না কেন। সো এখান থেকে যাওয়ার বা আমার থেকে পালানোর কোনো স্কোপই নেই। যতই ট্রাই করো না কেন তা ব্যর্থ। তো এসব আজদায়রা প্ল্যান বাদ দিয়ে চুপচাপ আমার সাথে চলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।